আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আজ ২৩শে জুন ২০২৬, এই মুহূর্তে রাত ৮টা বেজে ৩০ মিনিট। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাক্তার জাহেদ ইস্যুতে অবশেষে মুখ খুলল ভারত। বেশ কদিন পেরিয়ে গেছে, এখন মুখ খুলল ভারত। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ভারতের কোনো প্রতিক্রিয়া পাইনি। যাই হোক, অনেক ভেবেচিন্তে ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই অবস্থানটি ব্যাখ্যা করা হলো। তো আমরা জেনে নিতে চাই যে কি বলছে ডাক্তার জাহেদুর রহমান ইস্যুতে। আপনাদের নিশ্চয়ই সেই ঘটনা মনে আছে যে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা দিল্লি বিমানবন্দরে গিয়ে বিপত্তির মুখে পড়েছিলেন, ২.৫ ঘন্টা বসেছিলেন। তাকে কালো তালিকায় দেখে চমকে উঠেছিল দিল্লির ইমিগ্রেশন কর্মকর্তারা। এরপর নানা ধরনের যাচাই-বাছাই সাপেক্ষে ২.৫ ঘন্টা পর যখন দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হয়, তখন ডাক্তার জাহেদ সিদ্ধান্ত বদলিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তো সেই ঘটনা আসলে ২ দেশের সম্পর্কে ভয়াবহভাবে প্রভাবও ফেলেছে। তো এখন দিল্লি থেকে কি বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশকে? আমি পুরো বার্তাটা পড়েছি। খুব একটা আশাব্যঞ্জক কিছু নেই। বিস্তারিতভাবেও কিছু বলা নেই। গা ছাড়া একটা বিবৃতি বা কোনোভাবে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। প্রিয় দর্শক, দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানের ফেরত আসা নিয়ে মুখ খুলেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি আজকে কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ব্যক্তিগত পাসপোর্ট এবং সার্ক ভিসা নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের পর ভারতে প্রবেশের অনুমতি দেন। তবে তিনি নিজ সিদ্ধান্তে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যান। সফর সংক্ষিপ্ত করার কি আছে? তিনি তো সফরই শুরু করেননি। যাই হোক, গত ১৪ই জুন ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সেখানে পৌঁছেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে তিনি পড়েন। কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে ২.৫ ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। পরে দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়, জলঘোলা হয়। দিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়া তো দূরের কথা, বরং এটা সম্পর্ক শীতল করার একটা বার্তা দেয়। যাই হোক, ঢাকায় ফিরে ডাক্তার জাহেদ জানান সেখানে তাকে আটক করা হয়নি, একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল। পরে তাকে আন্তরিকতার সঙ্গে ভারতে প্রবেশের অনুরোধ করলেও তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করার দরকার ছিল। এই প্রতিবাদের অংশ হিসেবেই আমি ফেরত আসি। কিন্তু রণধীর জয়সওয়াল তিনি খুব সংক্ষেপে এই বিষয়টির বর্ণনা দিয়েছেন। তিনি যতটা সংক্ষেপে দিয়েছেন তাতে তার কাছে মনে হয়েছে গুরুত্বহীন, বা আমাদের কাছেও তার বক্তব্য শুনে সেটাই মনে হচ্ছে। কিন্তু বিষয়টি তেমন নয়, এটা ভারতও জানে। যে ঘটনাটি ঘটেছে এটা ২ দেশের সম্পর্ককে যে ভয়াবহ তলানিতে নিয়ে যাবে এটা তো স্পষ্টই। কারণ ডাক্তার জাহেদ ব্যক্তি হিসেবে তিনি কি সেটা বিবেচ্য নয়। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দিল্লি গিয়েছিলেন। দিল্লিতে নানা ধরনের অনুষ্ঠানে অংশ আ নিতে চেয়েছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। ডাক্তার জাহেদ দিল্লিতে গেলে হয়তো ভারতীয় বিভিন্ন পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে তার বৈঠক হতো। দিল্লি ঢাকার সম্পর্ক উষ্ণ করার একটা পথ তৈরি হতো। কিন্তু সেটা শুরুতেই নষ্ট হয়ে গেছে। মানে শুরুতেই শেষ। এরকম একটা পরিস্থিতি। তো দেখুন প্রিয় দর্শক, আ এইরকম অবস্থায় মানে ১৪ তারিখের ঘটনা আর আজকে হচ্ছে ২৩। তার মানে প্রায় ১০ দিন পর ভারতের পররাষ্ট্র দফতর এই বিষয়টির ব্যাখ্যা দিল। এটাও তো একটা রহস্যজনক। আসলে ঘটনাটি ভেতরে অনেক সমালোচিত হয়েছে। এই ঘটনা নিয়ে ভারতের বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা হয়েছে। কাজটি যে যথার্থ হয়নি, সেটা ভারতের পররাষ্ট্র দফতর থেকেও উপলব্ধি করেই আজকে ৯ দিনের মাথায় এই ধরনের একটা বিবৃতি দিয়ে ঘটনাটাকে মোটামুটি কাভার করার চেষ্টা করা হয়েছে। বা এটা এক ধরনের ধামাচাপারও মতো একটা বিবৃতি বলা যায়। বা এটা সামান্য ঘটনা ঘটেছে। রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। তিনি সফর করতে আ দিল্লিতে এসেছিলেন, কিন্তু তার আসলে সার্ক পাসপোর্ট ছিল, যে কারণে আসলে নানা ধরনের পর্যালোচনা করতে হয়েছে তাকে দিল্লি প্রবেশ করতে দিতে। তো এই ধরনের যুক্তি গ্রহণযোগ্য নয়। আর
ডাক্তার জাহিদুর রহমান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩টি বিষয়ের উপদেষ্টা। একটা হলো স্ট্র্যাটেজি, দ্বিতীয় হচ্ছে তথ্য এবং সম্প্রচার, আর তৃতীয় হচ্ছে সংস্কৃতি। এই ৩টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজি বা কর্মকৌশলের উপদেষ্টা ডাক্তার জাহেদ। ফলে তার গুরুত্ব রয়েছে। তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ ভাজন। দীর্ঘদিন তিনি ইউটিউবে নানা ধরনের বিষয়ে ভিডিও কনটেন্ট করেছেন। রাজনীতিতেও যুক্ত ছিলেন। সেগুলো ছাপিয়ে তিনি যখন উপদেষ্টা হয়েছেন, যখন দিল্লিতে সেই উপদেষ্টার পদধারী ব্যক্তি হিসেবে গেছেন, তখন তিনি যথাযোগ্য মর্যাদা পাবেন। এটাই আসলে প্রত্যাশা ছিল। তো দিল্লির কপাল খারাপ। দিল্লির ভাই-বোনেরা বলতে পারেন যে বাংলাদেশেরই কপাল খারাপ। আপনারা তো বলবেনই, আপনারা সবসময় আপনাদের দিকটাই দেখবেন। কিন্তু যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, ধরুন আমি বাংলাদেশের মানুষ নই, তাহলে কি বলব? যে এই ঘটনাটা খুবই একটা খারাপ নজির তৈরি করেছে। গত ১৬ বছরে কি এই ধরনের ঘটনা ঘটেছে? হাসিনা রেজিমে এই ধরনের ঘটনা তো অবিশ্বাস্য, অকল্পনীয় ছিল। তাহলে বাংলাদেশের সঙ্গে গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারের সম্পর্ক উন্নয়নের যে কথা শোনা যাচ্ছিল, সেটা তো থমকে গেল। এখন এই সম্পর্ক আবার কিভাবে নবায়ন হবে? ঘা তো তৈরি হয়ে গেছে। সেই ঘায়ে মলম লাগাবেন? না অ্যান্টিসেপ্টিক দিবেন? না অন্য কোনোভাবে ঘাটাকে সারাবেন? আমরা জানি দীনেশ ত্রিবেদী ঢাকাস্থ ভারতের নতুন হাই কমিশনার তিনিও এসেছেন। এসেই মানে আসার ১ম দিনই তিনি প্রেস মিডিয়ায় এমন বক্তব্য দিয়েছেন যে এটা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ফলে তিনিও কিন্তু প্রায় আ ২ সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে, তবুও তার নিয়োগপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারেননি। তিনি আর মুখ খুলেননি। এই ঘটনাটাও আসলে ক্ষতি হয়েছে সম্পর্ক উন্নয়নের জায়গায় যদি আমরা বিশ্লেষণ করি। তো যাই হোক প্রিয় দর্শক, ভারত সম্পর্ক উন্নয়ন করবে কিনা একান্ত তাদেরই ব্যাপার। কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তো কেবল নরেন্দ্র মোদী বা অমিত শাহর দিকে তাকিয়ে থাকবে না। বাংলাদেশ একটি দরজা বন্ধ হলে আরো বহু দরজার দিকে ধাবিত হবে। সেটাই তো দেখছি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এলেন, নানা বিষয়ে আলাপ আলোচনা হলো। বাংলাদেশে তুরস্কের ড্রোন কারখানা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে নানা ধরনের এমওইউ এবং ট্রিটি হচ্ছে। চীনের সঙ্গে সম্পর্কের দিগন্ত বিপুল এবং বিস্তৃত হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের তো সম্পর্ক রয়েছেই। গত ৪০ দিনের ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে বাংলাদেশ একটা ভারসাম্য তৈরি করতে পেরেছে। ১ম দিকে বাংলাদেশের বিবৃতি ইরানের সম্পূর্ণ স্বার্থবিরোধী থাকলেও পরবর্তীতে আরেকটি বিবৃতি দিয়ে ইরানের প্রতি সহানুভূতিও জানানো হয়েছে। সব মিলিয়ে যদি একটা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক কৌশলের মধ্য দিয়ে বাংলাদেশ যেতে পারে, তাহলে বৈশ্বিক ক্ষেত্রে মাথা উঁচু হবে আমাদের নিঃসন্দেহে। আর যদি আমরা কেবলমাত্র দিল্লি অভিমুখেই একতরফা কূটনীতির মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের সামনে হতাশা ছাড়া আর কিছু নেই। দেখুন, দিল্লিমুখী কূটনীতির অর্থ হচ্ছে দিল্লিকে প্রভু হিসেবে মেনে নেয়া, দিল্লির আধিপত্য মেনে নেয়া। দিল্লি বড় ভাই, বড় ভাই যদি আমাদেরকে করুণা করে কিছু দেয়, তাহলে আমরা কিছু পাবো। গত ১৬ বছরে এমনও হয়েছে যে আসিয়ানের সদস্য হবার জন্যে আমরা দিল্লির পা ধরেছি। দিল্লি যেন আমাদের আসিয়ানের সদস্য করে দেয়, সেইজন্যে অনুনয় বিনয়ও আমরা করেছি। তো সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। না দিল্লি, না বেইজিং, না ইসলামাবাদ, না ওয়াশিংটন। কারোর কথাতেই আমরা চলব না। আমরা আমাদের নীতিতে এগুবো। চমৎকার একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে চীন আমাদের সঙ্গে ৪ টি বিষয়ে জোটবদ্ধ হয়ে কাজ করতে চায়। চীনের একটা কোর ফোরামে বাংলাদেশকে দেখতে চায় বেইজিং। তো সেই জায়গায় যদি আমরা অংশ নেই, তাহলে বিশ্লেষকরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আপত্তি আসতে পারে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্র নিয়ে যারা কাজ করছেন তারা এক বাক্যে বলেছেন যে আমরা এটাতে অংশগ্রহণ করব। আমরা একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন সম্পর্ক রাখছি, আমরা চীনের সঙ্গেও সম্পর্ক রাখব। ভারসাম্য থাকবে, কিন্তু এই সম্পর্ক কারো দ্বারা নিয়ন্ত্রিত হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হবে বলেই আমরা চীনের সঙ্গে সম্পর্ক করব না, তা তো হতে পারে না। তাহলে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কলোনি হলাম মাত্র। কিন্তু আমরা তো স্বাধীন সার্বভৌমত্ব পূর্ণ একটা রাষ্ট্র হিসেবে
আমাদের বিকাশের জন্য যে কারোর সঙ্গে হাত মেলাতে পারি। যদি প্রয়োজন পড়ে আমরা মালদ্বীপের সঙ্গেও সম্পর্ক করব। যদি প্রয়োজন পড়ে সুদূর অস্ট্রিয়ার সঙ্গেও আমাদের সম্পর্ক হবে। মানে যাকে আমার প্রয়োজন তার সঙ্গেই স্বার্থের ভিত্তিতে সম্পর্ক হবে। সাফ কথা। সেই জায়গাটা ধরে রাখুক বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।